বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের রাষ্ট্রবিজ্ঞানের 4 নম্বর চ্যাপ্টার আমাদের সংবিধান, সংজ্ঞা ও তার শ্রেণীবিভাগ। তো তোমাদের বলে রাখি, তোমাদের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করেছি এবং যারা এই প্রশ্নগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারবে, আশা রাখছি যে তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে শর্ট টাইপের প্রশ্ন, যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন, সেহেতু কোনো প্রকার কোনো ডিস্টার্ব হবে না। প্রত্যেকটা প্রশ্ন তোমরা এর মধ্যে থেকেই পাবে, কারণ সবথেকে ইম্পর্টেন্ট সেরা সেরা প্রশ্ন তোমাদের সামনে অধ্যায় থেকে তুলে ধরা হচ্ছে। এবার কথা হচ্ছে যে আমরা তোমাদের জন্য স্বাভাবিকভাবে এমনভাবে প্রশ্নগুলো সেট আপ করে দিচ্ছি বা এমন করে লাইনগুলো তুলে ধরছি যে লাইনগুলো কিন্তু তোমাকে ফাইনাল পরীক্ষার জন্য সুন্দরভাবে মনে রাখতে হবে, কারণ এই লাইনগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবে। তার আগে বলে রাখা প্রয়োজন যে আমাদের এই সংবিধান, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, এখান থেকে কিন্তু মোট 6 মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। তো চলো আমরা পরপর যে কথাগুলো আমাদের বিশেষভাবে মনে রাখা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা শেয়ার করি এবং তোমরা প্রয়োজনে এটাকে নোটস করেও নিতে পারো বা খুব সুন্দর করে পড়ে নিতে পারো, কারণ এইগুলোর মধ্যে থেকে আসবে, এটুকু তোমরা নিশ্চিত থাকো। তো চলো, প্রথম প্রশ্ন আমাদের অ্যারিস্টটল। মানে প্রথমে আমরা যেটা পড়বো, এই যে সংবিধানের কিছু কিছু সংজ্ঞা আমাকে মনে রাখতে হবে, কিছু করার নেই, কারণ এই রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে আমরা দেখছি যে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমাকে মনে কষ্ট করে রাখলেও রাখতে হবে। তো ঠিক তার মধ্যে এরকম কিছু বিষয় রয়েছে, যেমন এই যে কিছু কিছু সংজ্ঞা রয়েছে সংবিধানের, যে বিভিন্ন ব্যক্তিবর্গরা দিয়েছেন, সেই সংজ্ঞাগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এই সংজ্ঞাটা লিখে অপশান দিয়ে দেবে অ্যারিস্টটল, অস্টিন, ব্রাইস, এরকমভাবে কিন্তু অপশান দেবে। তো যাই হোক, যার যেটা সেটা কিন্তু মনে রাখতে হবে, অন্তত 5-6টা সংজ্ঞা মনে রাখতেই হবে। প্রথম সংজ্ঞা অ্যারিস্টটলের, সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল, এবং তার মতে সংবিধান হলো রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ। অস্টিনের মতে সংবিধান হলো এমন এক ব্যবস্থা যার দ্বারা রাষ্ট্রের সার্বভৌমিকতা বা সরকারের সর্বোচ্চ ক্ষমতা বাস্তবায়িত হয়। স্যার আইভার জেনিংসের মতে সংবিধান হলো এমন একটি দলিল যা সরকারের মূল বিভাগগুলির গঠন, সম্পর্ক, ক্ষমতা, কার্যাবলী এবং রাষ্ট্র ও নাগরিকদের সম্পর্ক নির্ধারণ করে। লর্ড রাইসের মতে সংবিধান হলো সেই সব আইন কানুন ও প্রথার সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। উলসের মতে সংবিধান হলো সেই সব মৌলিক নীতি ও নিয়মাবলী যেগুলি ভিত্তিতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রযুক্ত হয়। এই যে কটা ডেফিনেশন আমি বললাম, প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো করে এই লাইনটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে সংবিধান শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্টিটিউশন, এবং এই কনস্টিটিউশন শব্দটি হলো একটা লাতিন শব্দ যেটা কনস্টিটুয়েরে থেকে এসেছে। কি বললাম? কনস্টিটুয়েরে থেকে এসেছে, এবং যার প্রতিশব্দ হলো প্রতিষ্ঠা করা। ঠিক আছে, ধরো এই যে লাইনটা, এই লাইনটার ভেতরে কতগুলো প্রশ্ন আসতে পারে। সংবিধানের ইংরেজি প্রতিশব্দ কি? কনস্টিটিউশন। কনস্টিটিউশন শব্দটি কোন ধরনের শব্দ? ল্যাটিন। কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ কি থেকে এসেছে? কনস্টিটিউটে এরে থেকে এসেছে। তো এই কনস্টিটিউয়েরে শব্দের অর্থ কি? তার অর্থ প্রতিষ্ঠা করা। অর্থাৎ এই লাইনটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ব্যাপক অর্থে সংবিধান বলতে দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত সব রকমের নিয়মকানুনকেই বোঝায়। ঠিক আছে। কার্ল লোয়েনস্টাইন সংবিধানকে 3 ভাগে ভাগ করেছেন। কি কি? মৌলিক ও মৌলিকতাহীন সংবিধান, নীতিসংবদ্ধ ও আদর্শ সংবিধান, এবং আদর্শনিষ্ঠ নাম সর্বস্ব এবং শব্দার্থবোধক সংবিধান। খুব ভালোভাবে মনে রাখবে। পরবর্তী ইতালীয় মার্ক্সবাদী তাত্ত্বিক ইমরে কোভাক্স আধুনিক সংবিধানকে 2টি শ্রেণীতে ভাগ করেছেন। কি কি? একটা হচ্ছে বুর্জোয়া সংবিধান, আর একটা হলো শ্রমিক শ্রেণীর সংবিধান। প্রশ্ন দিয়ে দিল বুর্জোয়া সংবিধান ও শ্রমিক শ্রেণীর সংবিধানকে কে ভাগ করেছেন? তাহলে কি হবে? ইমরে কোভাক্স। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় শর্ট টাইপের প্রশ্ন আসবে। কিভাবে আসবে তুমিও জানো না, তুমিও কিন্তু বুঝতে পারছো না, যার জন্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। এবার আধুনিক মতে সংবিধানের শ্রেণীবিভাগ। আধুনিক মতে সংবিধানকে 2টো ভাগে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃতিগত দিক, আর একটা হচ্ছে সংবিধান সংশোধনের পদ্ধতিগত দিক থেকে। প্রকৃতিগত দিক থেকে 2 ভাগে ভাগ করা যায়, লিখিত এবং অলিখিত। আর সংবিধান সংশোধনের পদ্ধতিগত দিক থেকে 2 ভাগে ভাগ করা যায়, একটা সুপরিবর্তনীয় এবং আর একটা হলো দুষ্পরিবর্তনীয়। প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, লিখিত সংবিধান হলো এমন একটা সংবিধান যেখানে শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে এবং যা আনুষ্ঠানিকভাবে রচিত হয়। এই যে কথাটা, এটা বলেছেন গেটেলের এই উক্তিটা খুব ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, আমি কিছু কিছু পয়েন্ট তুলে ধরেছি, কারণ এই পয়েন্টগুলো থেকে বিভিন্ন রকম ডানের স্তম্ভ বামের স্তম্ভ মিলন অথবা বিভিন্ন ভ্যারিয়াস টাইপসের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। যেমন এই যে লিখিত সংবিধানের গুণ কী কী? সুস্পষ্ট, সুনির্দিষ্ট, স্থায়ী, সহজবোধ্য, স্বৈরাচারিতা রোধে সহায়ক, গণতন্ত্রের সহায়ক, নাগরিক অধিকার সুরক্ষিত, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার উপযোগী।
তো এই যে লিখিত সংবিধানের গুণগুলো রয়েছে এইগুলো থেকেই কিন্তু ধরো দিয়ে দিল কয়েকটা, দিয়ে বললো এর মধ্যে কোনটি লিখিত সংবিধানের গুণ নয়, বোঝা গেল কি বললাম। তার মানে এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসবে। পরেরটা দেখো, লিখিত সংবিধানের ত্রুটি কী কী সমস্যা আছে। রক্ষণশীল বা দুষ্পরিবর্তনীয়, স্বয়ংসম্পূর্ণ নয়, অপ্রয়োজনীয় জটিলতা, সংকীর্ণতা, বিচার বিভাগের প্রাধান্য, গণবিপ্লবের সম্ভাবনা বৃদ্ধি। নেক্সট, অলিখিত সংবিধানের গুণ কি। নমনীয়তা, জরুরি অবস্থায় কার্যকারী, সংকীর্ণতা মুক্ত, জাতীয় স্বার্থের অনুকূল। অলিখিত সংবিধানের ত্রুটি কি। অস্পষ্ট ও অনির্দিষ্ট, অস্থায়ী, স্বৈরাচারের আশঙ্কা, গণতন্ত্রের পক্ষে অসুবিধাজনক, বিচার বিভাগের প্রাধান্য, দলীয় স্বার্থে ক্ষমতার প্রয়োগ। আচ্ছা, সুপরিবর্তনীয় সংবিধানের গুণাবলী কী কী। সহজে পরিবর্তনশীল, সময়োযোগী এবং জরুরি অবস্থার উপযোগী। প্রত্যেকটা কথা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, সুপরিবর্তনীয় সংবিধানের ত্রুটিগুলো কী কী। অস্থায়ী, সাংবিধানিক মর্যাদার অভাব। আচ্ছা, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি, সেটা কিন্তু সংবিধান। কনস্টিটিউয়েন্টে বলতে কি বোঝানো হয়, যেটা হচ্ছে রোমান আইনে বোঝানো হতো কি, রাজকীয় কর্তৃত্বের আদেশ, এবং যার শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা। সংবিধানকে ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী বলেছেন কে, ফাইনার। শাসনতন্ত্রের সংকীর্ণ সংজ্ঞা প্রদান করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন কুলি, মনে রাখবে। সংবিধানকে লিখিত দলিল বলেছেন বেঞ্জামিন একজিন। সংবিধান হলো বিচার সম্বন্ধীয় বিধির একটি সমষ্টি, কে বলেছেন, অধ্যাপক জেলিনেক। একটি মৌলিক সংবিধানের বৈশিষ্ট্য কি। একটা মৌলিক সংবিধান বিশিষ্ট রাষ্ট্রের নাম, একটা মৌলিক সংবিধান বিশিষ্ট রাষ্ট্রের নাম সুইজারল্যান্ড, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র। মনে রাখবে, কোনটা আসবে গ্যারান্টি নেই। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ভারতে। লিখিত সুপরিবর্তনীয় সংবিধান কোথায় আছে, নিউজিল্যান্ডে আছে, আয়ারল্যান্ডে আছে। নীতি সংবদ্ধ সংবিধান রয়েছে এমন একটা দেশের নাম কি, চীন। চলে যাব পরবর্তী প্রশ্নে। ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত। ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা রচিত। মর্যাদা ও গুরুত্বের দিক থেকে শ্রেষ্ঠ হলো লিখিত সংবিধান। ভারতে দেখা যায় নিয়মনিষ্ঠ সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানের সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো আইনসভা। নীতি নিরপেক্ষ সংবিধানের উদাহরণ হলো ফ্রান্স, যেখানে কিন্তু বুর্জোয়া সংবিধান রয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবিধান হলো নাম সর্বোচ্চ সংবিধান। মিশরের সংবিধান শব্দার্থবোধক সংবিধান। কিউবার সংবিধান হচ্ছে শ্রমিক শ্রেণীর সংবিধান। অধ্যাপক গেটেল লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে মূলগত পার্থক্য চিহ্নিত করেছিলেন। সত্তাতাত্ত্বিক সংবিধানকে তিনটি ভাগে ভাগ করা যায়। ইরানের সংবিধান হলো শব্দার্থবোধক। ভিয়েতনামের সংবিধান হচ্ছে শ্রমিক শ্রেণীর সংবিধান। আর ভারতের হচ্ছে আদর্শনিষ্ঠ সংবিধান। এই প্রত্যেকটা শব্দ খুব ইম্পর্টেন্ট, কোনটা আসবে গ্যারান্টি থেকেও বলতে পারবে না। অধিকারের বিল পাশ হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। মহাসনদ পাশ হয়েছিল 1215 খ্রিস্টাব্দে। গণপ্রজাতন্ত্রী চীনের যে সংবিধান রয়েছে সেটা হলো শ্রমিক শ্রেণীর সংবিধান। গণপ্রজাতন্ত্রী চীনের হচ্ছে শ্রমিক শ্রেণীর সংবিধান। চলে যাব আমরা তার পরবর্তী প্রশ্ন সেটে। বেশ, পরের প্রশ্নে চলে আসি। সত্তাভিত্তিক সংবিধানের রূপকারকে লোয়েনস্টাইন। মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় কোন সংবিধানকে, লিখিত সংবিধানকে। সংবিধান শব্দটিকে কটি অর্থে ব্যবহার করা যায়, দুটি অর্থে। ব্যাপক অর্থে শাসনতন্ত্রের সংজ্ঞা কে দিয়েছিলেন, কেসি হোয়ার। পাকিস্তান রাষ্ট্রের সংবিধান হলো নীতি সম্বলিত সংবিধান। রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সুপ্রিম কোর্টকে আইনসভার তৃতীয় কক্ষ বলে অভিহিত করতেন। ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। যে সমস্ত দেশের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা চূড়ান্তভাবে একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে সেই সব দেশের সংবিধানকে বলা হয় এককেন্দ্রিক সংবিধান। লাস্ট আরও দুটো প্রশ্ন বলবো। লিখিত সংবিধানের মৌলিক নীতিগুলোকে সাধারণত একটি সংবিধান দ্বারা লিপিবদ্ধ করা হয়ে থাকে। ব্রিটেনের লর্ড সভার ক্ষমতা হ্রাসের ব্যাপারে 1911 খ্রিস্টাব্দে পার্লামেন্টে আইন পাশের কথা বলা হয়। এই যে 50টি প্রশ্ন শেয়ার করলাম, ভালো করে প্র্যাকটিস করো। এর ভেতরেই আমরা আমাদের পরীক্ষাতে যে 6 মার্কের প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে আশা করি 6টাই পাবো। কিন্তু এগুলোর প্রত্যেকটা অংশ জেনে রাখতে হবে, না জানা থাকলে নোটস করে রেডি রাখতে হবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি। তার আগে বলে রাখি, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারকে একটা প্লেলিস্টে তোমাদের সুবিধার্থে রেখে দেওয়া হয়েছে। তোমরা সেই প্লেলিস্টটা দেখে সমস্ত চ্যাপ্টারের অ্যান্সার দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ।